একটা নেতাই কিন্তু একটা দলের এবং চরিত্র গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তোমরা সেই প্রবীণ নষ্ট হয়ে যাওয়া রাজনীতিবিদদের পথ অনুসরণ করছো, তাই তোমাদের ধ্বংস আমি অবধারিত দেখছি। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানো? যে তোমাদের এই ভাঙাভাঙি, আভ্যন্তরীণ মারামারি, কাটাকাটি নিজের দেশের ভিতরেই একই জনতার মাঝখানে, একই বাংলাদেশি, তাদের মাঝখানে এই কোন্দলের কারণে কিন্তু যেই ভারতকে আমরা আংশিকভাবে বাংলাদেশ থেকে বের করতে পেরেছি, সেই ভারত কিন্তু আবার বাংলাদেশে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে আমাদের এই দুর্বলতার কারণে। আমি ছোটখাটো ভুল ত্রুটি মেনে নিতে পারি, কিন্তু যারা ভারতকে প্রবেশের জায়গা করে দেয় এবং ভারতকে ডেকে এনে দেশের ক্ষতি করতে চায়, তাদেরকে আমি কখনো মাফ করতে পারবো না। ইদানিং দেখেছ তোমাদের মারামারি হানাহানিতে কিন্তু আসিফ নজরুলের মতো সুবিধাবাদীরা আবার বাংলাদেশের সরকারি উকিলদেরকে প্রশিক্ষণের জন্য ভারত পাঠাতে চেষ্টা করেছে বা করছে। আমি শুনেছি কোথাও কোথাও যে এটাকে নাকি এই সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে, কিন্তু আমার দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই দেশ বিরোধী প্রস্তাবগুলো কে করছে এবং আসিফ নজরুলকে সেই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়ার বা করার অনুমতি কে দিচ্ছে? এই ছোট একটা অথচ অনেক বড় একটা কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে কিভাবে বাহিরে এবং আড়ালে ভারতের এবং বাংলাদেশের দালালরা, ভারতের দালালরা মিলে দেশবিরোধী ষড়যন্ত্র ক্রমাগত করেই চলেছে এবং অথবা করার চেষ্টা করেছে। চোখের সামনে হয়তোবা কিছু ধরা পড়ছে, কিন্তু চোখের আড়ালে এরকম কত ভয়ঙ্কর কাজকর্ম হয়ে যাচ্ছে। তোমরা যদি নিজেদের মাঝখানে মারামারি হানাহানিতে ব্যস্ত থাকো, তাহলে কি দেশকে রক্ষা করতে পারবে? শোনো, দেশকে রক্ষা করার জন্য ইউনিফর্ম পরার প্রয়োজন নেই। দেশকে রক্ষা করার জন্য অস্ত্র চালাতে পারা প্রয়োজনীয় না। এই দেশের সশস্ত্র বাহিনী দেশের জনসংখ্যার তুলনায় অত্যন্ত ছোট একটা সশস্ত্র বাহিনী, যাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে, স্বৈরাচারী শেখ হাসিনার মতো দেশদ্রোহী চরিত্রহীনার কারণে এই শক্তিশালী সশস্ত্র বাহিনীও কিন্তু অকেজো ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায়। 16টা বছর তারা তাদেরকে অকার্যকর করে রাখা হয়েছে। তোমাদের ভূমিকা কিন্তু বিশাল। তোমাদের গায়ে ইউনিফর্ম থাকতে না পারে, তোমাদের হাতে অস্ত্র না থাকতে পারে, মনে রেখো তোমাদের দায়িত্ব কিন্তু এই সশস্ত্র বাহিনীর থেকে কোনো অংশে কম নয়। তোমাদের অস্ত্র হচ্ছে তোমাদের দেশপ্রেম এবং সার্বক্ষণিক সচেতনতা। যখনই তোমরা সচেতনতা ভুলে গিয়ে, দেশপ্রেম ভুলে গিয়ে আভ্যন্তরীণ মারামারি এবং কোন্দলে লিপ্ত হবে, তখনই বুঝবে দেশ আবার স্বাধীনতা হারাতে যাচ্ছে। তাই তোমাদেরকে ছোট ভাই জেনে, দেশপ্রেমিক বিশ্বাস করে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ, নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি বন্ধ করো। তোমরা মারামারি কাটাকাটি করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য, এই ক্ষমতার মধুর লোভে তোমরা যদি নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি করো, তোমরা সবচেয়ে বড় শক্তি হারাবে, তা হচ্ছে জনসমর্থন। স্বৈরাচারী পতন হয়েছে কিন্তু জনসমর্থন ছিল না বলেই। আর তোমরা এই দেশের নাগরিক, তোমাদের যদি জনসমর্থন এবং হারিয়ে ফেলো এবং তোমাদের উপর যদি জনতার বিশ্বাস চলে যায়, তখন তোমাদের কোনো শক্তি, তোমাদের কোনো সংখ্যাই কোনো কাজে আসবে না। এই কথাটা শুনে চিন্তা করো 5টা মিনিট, 10টা মিনিট, নিজেদের মাঝখানে আলোচনা করো যে অন্য দলের সাথে আমাদের দ্বিমত থাকতেই পারে, আমরা কেন দেশের বৃহত্তর স্বার্থে যেন আওয়ামী ষড়যন্ত্রকে, ভারতের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করা যায়, সেই বৃহত্তর স্বার্থে আমরা কেন একত্রে এক টেবিলে বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারি না? কারণ যতক্ষণ তোমরা একত্রে না হতে পারবে, তোমরা ভারত এবং ভারতের দালালের বিরুদ্ধে কখনোই জয়ী হতে পারবে না। এই সাময়িক অবস্থা কিন্তু একটা ভঙ্গুর এবং নাজুক অবস্থা, এবং তা
একটা তাসের ঘর মাত্র। যেরকম ছিল গত 16 বছর হাসিনার তাসের ঘর, উড়ে গেছে। মনে করেছিল সেনা আর পুলিশ এবং অন্যান্য দালালদেরকে পেট মোটা করে বোধহয় সারা জীবন টিকে থাকা যাবে, কিন্তু মুহূর্তের মাঝখানে তাসের ঘর ভেঙে পড়েছে। ঠিক তোমাদের ঘরটাকে তাসের ঘর বানিও না, তোমাদের ঘরটাকে একটা শক্তিশালী ঘর বানাও, মজবুত ঘর বানাও, যেন তাতে জনগণ আস্থা রাখতে পারে, তাহলে আল্লাহর রহমতও আসবে। এই বলে আমি আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।